ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে ক্ষমতার অলিন্দে এমন এক অদ্ভুত ও উত্তাল সমীকরণ তৈরি হয়েছে যা দেখলে মনে হবে পুরো দেশটাই যেন একটা জীবন্ত দাবা বোর্ডের মতো কাঁপছে। মধ্যপ্রদেশের মাটিতে কৃষকদের ক্ষোভ থেকে শুরু করে দিল্লি স্টুডিওর হটসিট, মহারাষ্ট্রের গোপন আস্থানা থেকে বিহারের রাজনৈতিক যুদ্ধক্ষেত্র, সব জায়গাতেই এখন চলছে এক তীব্র ক্ষমতা লড়াই, বাকযুদ্ধ এবং অন্তর্ঘাতের খেলা। একপাশে খোদ শাসক দলের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মতপার্থক্য, অন্য পাশেই বলিউড তারকা ও যুব নেতাদের মধ্যে কুৎসিত শব্দবাণের লড়াই। আবার অন্যদিকে প্রতিবাদকারীদের প্রাণনাশের হুমকি থেকে শুরু করে বিহারের বাকিপুর উপনির্বাচনে এআই প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি এক রহস্যজনক ফেক ভিডিওর বিস্ফোরণ। সব মিলিয়ে রাজনীতি এখন চরম উত্তেজনার মুখোমুখি। কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলছে, কোন গভীর রহস্যের জাল বোনা হচ্ছে এই সমস্ত ঘটনার পিছনে? এই মুহূর্তে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লিতে যা চলছে তাকে ছাপিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সবথেকে বড় এপিসেন্টার বা থ্রিলারটি এই মুহূর্তে তৈরি হয়েছে বিহারের মাটিতে। একদিকে যখন মধ্যপ্রদেশে কৃষকদের ক্ষোভ আর অন্যদিকে দিল্লির স্টুডিওতে রাজনৈতিক বিতর্ক চলছে, তখন বিহারের বাকিপুর বিধানসভা আসনের উপনির্বাচন দেশের রাজনীতিতে এক বিরাট ভূমিকম্পের সৃষ্টি করার অপেক্ষায় রয়েছে। এই উপনির্বাচনটিকে সাধারণ কোনো ছোটখাটো ভোট বলে মনে করলে তা ভুল হবে, কারণ এটি হলো এমন এক রাজনৈতিক ল্যাবরেটরি যেখানে অনেকগুলো বড় শক্তির ভাগ্য একসাথে বাঁধা হয়েছে। এই লড়াইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হলেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা এবং দেশের অন্যতম প্রবীণ ও সফল নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর, যিনি নিজে প্রথমবার সরাসরি কোনো নির্বাচনে প্রার্থী হয়েছেন। এতদিন পর্দার পিছন থেকে বিভিন্ন দলের জয় নিশ্চিত করার ছক কষেছেন যিনি, আজ তাকে খোদ নির্বাচনী ময়দানে নেমে নিজের শক্তি প্রমাণ দিতে হচ্ছে। বাকিপুর আসনটি এতদিন ভারতীয় জনতা পার্টির একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত ছিল, যেখানকার বিধায়ক নিতিন নবীন দীর্ঘ প্রায় 2 দশক ধরে এই আসনটি ধরে রেখেছিলেন এবং তার পরিবার প্রায় 35 বছর ধরে এই এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছে। কিন্তু নিতিন নবীন রাজ্যসভায় উন্নীত হওয়ার পর এই আসনটি খালি হয় এবং এখানে শুরু হয় আসল রাজনৈতিক রহস্য। ভোট ভাইবের সাম্প্রতিক এক ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা অনুযায়ী বাকিপুরের এই লড়াইয়ে বিজেপি এখনো কিছুটা এগিয়ে থাকলেও প্রশান্ত কিশোরের উপস্থিতি খেলার পুরো সমীকরণ পাল্টে দিয়েছে। সমীক্ষা বলছে বিজেপি এই আসনে প্রায় 44.9% ভোট পেতে পারে। সেখানে প্রশান্ত কিশোরের জনসুরজ সরাসরি 33.8% ভোট পেয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। আর লালু প্রসাদ যাদবের আরজেডি নেমে এসেছে 17.8%। অথচ বিগত 2025 সালে বিধানসভা নির্বাচনে এই জনসুরজের ভোট শেয়ার ছিল মাত্র 4.97%। এই বিশাল উত্থান প্রমাণ করছে যে বিহারের রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান ঘটছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুসলিম ভোটারদের বড় একটি অংশ মনে করছে যে বিজেপিকে যদি কেউ সত্যিই জোরদার টক্কর দিতে পারে তবে তা কেবল প্রশান্ত কিশোরই দিতে পারেন। এর ফলে আরজেডির ঐতিহ্যবাহী ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামছে। আর ঠিক এই জায়গাতেই বিহারের রাজনীতিতে ঘটে গেছে এক অবিশ্বাস্য টুইস্ট, যা নিয়ে এই মুহূর্তে দিল্লি থেকে পাটনা পর্যন্ত রাজনৈতিক মহলে ঝড় বয়ে যাচ্ছে। বাকিপুর উপনির্বাচনের প্রচারের শুরু থেকেই একটা জিনিস তীব্রভাবে লক্ষ্য করা যাচ্ছিল। বিহারের রাজনীতিতে এনডিএর প্রধান স্তম্ভ এবং জেডিইউ এর প্রধান নীতিশ কুমার এই পুরো নির্বাচনী প্রচার থেকে সম্পূর্ণ উধাও ছিলেন। সাধারণত বিহারে যে কোনো উপনির্বাচন বা বিধানসভা নির্বাচনে জোটের প্রার্থীর হয়ে নীতিশ কুমারকে চষে বেড়াতে দেখা যেত। তবে এই পুরো নির্বাচনী লড়াইয়ের মাঝখানে সবচেয়ে বড় রহস্য এবং চাঞ্চল্যকর মোড়টি তৈরি হয়েছে খোদ শাসক জোট এনডিএর অন্দরে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল যে বাকিপুর আসনটিতে জনতা দল ইউনাইটেড বা জেডিইউ নিজের প্রার্থী দান করাতে চেয়েছিল এবং এই আসনটি তাদের ছাড়ার জন্য তারা বিজেপিকে চাপও দিয়েছিল। কিন্তু বিজেপির কড়া আপত্তিতে সেই দাবি মানা হয়নি এবং বিজেপি তাদের নিজেদের প্রার্থী হিসেবে নীরজ কুমার সিনহাকে ময়দানে নামায়। আশ্চর্যজনকভাবে দেখা যায় যে এই হাই ভোল্টেজ উপনির্বাচনের পুরো প্রচার পর্ব থেকে নীতিশ কুমার সম্পূর্ণ অদৃশ্য ছিলেন। সাধারণত দেখা যায় নীতিশ কুমার জোটের প্রার্থীর হয়ে প্রচার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু বাকিপুরের এই নির্বাচনে তিনি এক অদ্ভুত ও রহস্যময় নীরবতা বজায় রাখেন। বিরোধী দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তবে কি বিজেপির সঙ্গে জেডিইউ এর সম্পর্কের ফাটল এবার চূড়ান্ত রূপ ধারণ করেছে? তবে কি নীতিশ কুমার এই একতরফা সিদ্ধান্তের প্রতিশোধ হিসেবেই প্রচার থেকে স্বেচ্ছায় দূরত্ব বজায় রেখেছে? ঠিক এই সময়েই এমন এক বিস্ফোরণ ঘটনা ঘটে যা দিল্লি থেকে পাটনা পর্যন্ত রাজনৈতিক মহলে বোমা ফাটানোর মতো পরিস্থিতি তৈরি করে। নির্বাচন প্রচারের একেবারে শেষ মুহূর্তে যখন নতুন করে কোনো প্রচারের সুযোগ বা সময় আর হাতে নেই, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নীতিশ কুমারের একটি ভিডিও বার্তা সামনে আসে।
बांकीपुर विधानसभा क्षेत्र के प्यारे मतदाताओं, आप सभी को मेरा प्रणाम। आप जानते हैं कि आपके विधानसभा क्षेत्र में उपचुनाव हो रहा है और 30 जुलाई को मतदान होना। आप सभी के विश्वास, सहयोग और आशीर्वाद से हमने 2 दशकों में सुशासन। সেই ভিডিও বার্তা হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে নীতিশ কুমারকে পরিষ্কার বলতে শোনা যায় যে বাঁকিপুর বিধানসভার সমস্ত ভোটারদের তার পক্ষ থেকে প্রণাম এবং বিগত 2 দশক ধরে সুশাসন ও ন্যায় সহ উন্নয়নের যে ধারা রাজ্যে বইছে তা বজায় রাখতে এনডিএ যুবপ্রার্থী নীরজ কুমার সিনহাকে বিপুল ভোটে জয়ী করে পদ্মফুলে ভোট দিতে হবে। বিজেপি শিবির ভেবেছিল যে এই ভিডিওটি প্রকাশ্যে আসার ফলে নীতিশ কুমারের অনুপস্থিতি নিয়ে ওঠা সমস্ত জল্পনা ও গুঞ্জন এক নিমেষে ধামাচাপা পড়ে যাবে এবং ভোটারদের মনে যে সংশয় তৈরি হয়েছিল তা দূর হয়ে যাবে। কিন্তু এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই পরিস্থিতি আরও বেশি জটিল ও রহস্যজনক হয়ে ওঠে। ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বোমা ফাটান প্রশান্ত কিশোর। তিনি সরাসরি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে বিজেপির পক্ষ থেকে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ জাল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ফেক ভিডিও। প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে নীতিশ কুমার নিজে কখনো এই ধরনের কোনো কথা বলেননি এবং যদি বিজেপি দাবি করে যে এই বক্তব্য সত্য তবে তারা যেন নীতিশ কুমারকে কোনো নিরপেক্ষ সাংবাদিকদের সামনে এনে এই কথাটি আবার বলিয়ে দেখাক। শুধু তাই নয়, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন যদি নীতিশ কুমার নিজে এসে এই ভিডিওর সত্যতা প্রমাণ করতে পারেন তবে জনসুরাজ এই মুহূর্তে उपनिर्वाचन থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেবে। कल एक नीतीश कुमार जी का वीडियो आया है, वीडियो अपील जारी किया है एनडीए ने। वो वीडियो सरासर फेक है, एआई की मदद से बनाया गया है और नीतीश बाबू ने ऐसा कुछ भी बयान नहीं दिया है। এই দাবির পর আগুনে ঘি ঢালেন তেজস্বী যাদবও। তিনি সোশ্যাল মিডিয়ায় নীতিশ কুমারের সে ভিডিও শেয়ার করে আক্রমণ শানিয়ে লেখেন যে বিজেপির এই কাজটি অত্যন্ত স্বার্থপরতার পরিচয়। তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বলেন যে বয়স্ক এবং অসুস্থ নীতিশ কুমারকে দিয়ে জোরপূর্বক এই ধরনের ফেক ভিডিও তৈরি করিয়ে নেওয়ার মধ্য দিয়ে তার দলের নেতারা এক চরম অমানবিকতার পরিচয় দিয়েছে, যা দেখে সাধারণ মানুষেরও করুণা হওয়া উচিত। এই সমস্ত ঘটনার পর বাঁকিপুর উপনির্বাচন আর নিছক একটি বিধানসভা আসন ধরে রাখার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন হয়ে দাঁড়িয়েছে বিহারের এনডিএ সরকারের ভবিষ্যৎ, বিজেপি ও জেডিইউ এর সুপ্ত কৌশল এবং নীতিশ কুমারের রাজনৈতিক অবস্থান নির্ধারণের সবচেয়ে বড় পরীক্ষা। যে ভিডিওটি সামনে আসতেই এনডিএ শিবির স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল, যেখানে দেখা যাচ্ছিল খোদ নীতিশ কুমার জেডিইউ কর্মী ও ভোটারদের আহ্বান জানাচ্ছেন যে তারা যেন বাঁকিপুরের এনডিএ প্রার্থী নীরজ কুমার সিনহার পক্ষে অর্থাৎ পদ্মচিহ্ন প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে এক বিরাট বোমা ফাটার মতো কাজ করেছে। যদিও জেডিইউ দলের ভিতর থেকেও দাবি গুঞ্জনে বেরিয়ে আসতে থাকে যে নীতিশ কুমার যখন কোনোভাবে প্রচার করতে যেতে চাননি তখন এই ধরনের ফেক বা এআই জেনারেটেড ভিডিও বানাতে বাধ্য করা হয়। ভোটের ঠিক আগে এই ভিডিও বিতর্ক এবং প্রশান্ত কিশোরের এই প্রকাশ্য চ্যালেঞ্জ এনডিএ শিবিরের গোড়ায় চরম কম্পন ধরিয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে আর আগামী 3 আগস্ট এই সমস্ত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু ফলাফল যাই হোক না কেন, মধ্যপ্রদেশের মুগ ডাল প্রকিউরমেন্ট সংকট থেকে শুরু করে কঙ্গনা সৌরভ বাগযুদ্ধ এবং সবশেষে বিহারের নীতিশ কুমারের এই ভাইরাল এআই ভিডিও বিতর্ক প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় রাজনীতির এই রুদ্ধশ্বাস নাটকে শেষ হবার পর্যন্ত সাসপেন্স বজায় থাকে। অন্যদিকে যখন বিহারের রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ, তখন মধ্যপ্রদেশের রাজনীতিতেও উত্তাপ কম নয়। মধ্যপ্রদেশের রাজনৈতিক আঙিনায় এই মুহূর্তে চলছে চরম অস্থিরতা। একদিকে মুখ্যমন্ত্রী মোহন যাদব যখন নিজের কার্যালয়ের অন্যতম বড় এবং কঠিন কৃষক আন্দোলনকে ঠান্ডা করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই কেন্দ্রের তরফ থেকে প্রকাশ্যে এক চরম অস্বস্তিকর ধাক্কা খেল মধ্যপ্রদেশ সরকার। কৃষকদের দাবি ছিল যে মুগ ডাল সংগ্রহ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার মূল কারণ ছিল নাকি দিল্লি থেকে পর্যাপ্ত অনুমোদনের অভাব। কিন্তু এই যুক্তিকে সরাসরি নস্যাৎ করে দিয়ে খোদ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক বিস্ফোরক চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মোহন যাদবকে। চিঠি ছত্রে ছত্রে বেরিয়ে এলো সম্পূর্ণ অন্যায় চিত্র। শিবরাজ সিং চৌহান কেন্দ্রের প্রকিউরমেন্ট নীতিকে দৃঢ়ভাবে রক্ষা করে সাফ জানিয়ে দিলেন যে সমস্যার মূল কারণ কেন্দ্র সরকারের অনুমোদিত পরিমাণের স্বল্পতা নয়, বরং মধ্যপ্রদেশ সরকারের অত্যন্ত স্লথ এবং মন্তরগতির সংগ্রহ প্রক্রিয়া। গত 29 জুলাই পর্যন্ত কেন্দ্রের কাছে থাকা হিসাব তুলে ধরে শিবরাজ সিং চৌহান জানান যে কেন্দ্র সরকার অনেক আগে বিপুল পরিমাণ মুগ ডাল কেনার অনুমোদন দিলেও রাজ্য সরকার এখনো পর্যন্ত মাত্র 60,000 মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করতে পেরেছে।
কৃষকদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অবিলম্বে প্রকিউরমেন্টের গতি বহুগুণ বাড়িয়ে দেওয়ার জোরালো অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। মজার ব্যাপার হলো, ঠিক তার আগের তিনি রাজ্যের কৃষিমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি লিখে 2025-26 সালের গ্রীষ্মকালীন মৌসুমের জন্য প্রাইস সাপোর্ট স্কিম বা পিএসএস এর অধীনে মুগ ডাল সংগ্রহের কোটা বা পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পয়েন্ট টু পয়েন্ট জবাব দিয়ে পরিষ্কার করে দিলেন যে মধ্যপ্রদেশকে এই মুহূর্তে দেশের মধ্যে সবথেকে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। পিএম আশা স্কিমের নিয়মের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান যে 2025-26 সালের গ্রীষ্মকালীন মৌসুমের জন্য মধ্যপ্রদেশে প্রায় 4,54,580 মেট্রিক টন মুগ ডাল কেনার অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে, যা সারা দেশের সমস্ত রাজ্যের অনুমোদিত মোট 5,23,243 মেট্রিক টনের প্রায় 87%। অর্থাৎ মধ্যপ্রদেশই এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সবথেকে বড় সুবিধাভোগী রাজ্য। অথচ রাজ্য কৃষিমন্ত্রীর চিঠিতে দাবি করা হয়েছিল যে কেন্দ্র নাকি নির্দিষ্ট কোনো প্রকিউরমেন্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। শিবরাজ সিং চৌহান এই দাবি উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় লিখেছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর জন্য কোনো নির্দিষ্ট সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে না। পিএম আশা প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী প্রকিউরমেন্টের অনুমোদন দেওয়া হয়, যেখানে স্পষ্ট বলা আছে যে কেন্দ্র সরকার কোনো রাজ্যের মোট উৎপাদিত ফসলের বড় জোর 25% পর্যন্ত সংগ্রহ করতে পারে। এর বাইরে অতিরিক্ত যা কিছু প্রকিউরমেন্ট প্রয়োজন হবে তা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে নিজেদের দায়িত্ব করতে হবে। অতীতেও মধ্যপ্রদেশ সরকার এই নিয়ম মেনেই অতিরিক্ত ফসল সংগ্রহ করেছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিকে এই কেন্দ্রীয় চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকার কৃষক আন্দোলনের সমাধিতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। মধ্যপ্রদেশের মাটিতে সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারে হাজার হাজার কৃষক নর্মদাপুরম থেকে ভোপাল পর্যন্ত এক বিশাল কিষাণ ক্রান্তি পদযাত্রা শুরু করেছেন। রান্নার সরঞ্জাম, খাবার দাবার এবং বিছানা সমেত কৃষকরা যখন ভোপালের দিকে ধেয়ে আসছিলেন, তখন শহরের একাধিক জায়গায় পুলিশি ব্যারিকেড, বাস ও ডাম্পার ফেলে তাদের পথ আটকানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষিমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক করেন। বৈঠকের পরেই রাজ্য সরকারের তরফ থেকে এক বড় ঘোষণা করা হয়। সরকার সিদ্ধান্ত নেয় যে এখন থেকে প্রতিজন যোগ্য কৃষকের মুগ ডাল উৎপাদনের 25% পরিবর্তে একেবারে 60% পর্যন্ত সংগ্রহ করা হবে। কোন কোন জেলার কৃষকরা এই সুবিধা পাবেন তাও বলা হয়েছে। এছাড়াও কৃষকদের অন্যতম প্রধান ক্ষোভের কারণ হলো সার বিতরণের ই টোকেন পদ্ধতি। যদিও মন্ত্রীরা দাবি করেছেন যে এই অনলাইন সংস্কারটি আদতে কৃষকদের উপকারের জন্য আনা হয়েছিল, তবুও শুরুর দিকে এর বাস্তবায়নের যে মারাত্মক প্রযুক্তিগত ত্রুটি ও যান্ত্রিক জট তৈরি হয়েছিল তা সরকার মেনে নিয়েছে। কৃষকদের জন্য ফসল বুকিংয়ের স্লট খোলার সময়সীমা আরও 10 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মধ্যপ্রদেশের কৃষকদের এই ক্ষোভ ও বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক মঞ্চে শুরু হয়ে গেছে আরও এক অদ্ভুত ও ধুমধুমার লড়াই। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং জেনজি প্রতিবাদের অন্যতম মুখ তথা সিজেপির মুখপাত্র সৌরভ দাস। সোশ্যাল মিডিয়ায় জেনজি প্রজন্মের আন্দোলনকারীদের বিরুদ্ধে কঙ্গনার এক বিস্ফোরক মন্তব্যের পরেই এই বাকযুদ্ধের সূচনা হয়েছিল। কঙ্গনা ওই প্রতিবাদী রিলগুলোকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করে লিখেছিলেন যে তিনি তার জীবনে এর থেকে বেশি কুৎসিত ও বমি উদ্রেককারী জিনিস আর দেখেননি। জেনজি প্রজন্মের এই আন্দোলনকারীদের তিনি পোকামাকড় বা ককরোচ এবং গাটার জেনারেশন বলে কটাক্ষ করেছিলেন। এই চরম আপত্তিকর মন্তব্যের পরে আসরে নেমে পড়েন সৌরভ দাস। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ সরাসরি কঙ্গনাকে আক্রমণ করে বলেন যে কঙ্গনার নিজের দলের লোকেরাই তাকে পাত্তা দেয় না বা গুরুত্ব দেয় না, তাই জেনজি বা তরুণ প্রজন্মের কেউ তাকে সিরিয়াসে নেবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এরপর মোজো স্টোরিতে বরখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ দাস আরও এক ধাপ এগিয়ে বলেন তার ব্যক্তিগতভাবে কঙ্গনার বিরুদ্ধে কোনো শত্রুতা নেই, বরং কঙ্গনায় ব্যক্তিগত আক্রমণে নেমেছে। রসিকতা পরে সৌরভ এও জানান যে তার বন্ধুরা তাকে নাকি বলেন যে তিনি দেখতে অনেকটাই ঋত্বিক রোশনের মতো, আর তাই কঙ্গনা কেন তার মতো সাধারণ মানুষের পিছনে এতখানি লেগেছেন তা তার কাছে বড় বিষয়। তবে একই সঙ্গে কঙ্গনাকে শালীনতা বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি মন্তব্য করেন যে কঙ্গনার এই ধরনের মন্তব্য কোনো সুস্থ মানুষের ভাষা হতে পারে না, এগুলো চরম হতাশার প্রকাশ। এই মন্তব্যের পরেই কঙ্গনা রানাওয়াত চুপ থাকেননি। ইনস্টাগ্রামে এক হাত নিয়ে কঙ্গনা সৌরভ দাসের বয়স নিয়ে প্রশ্ন তুলে লেখেন যে 28 বছর বয়সেও এই ব্যক্তি নিজেকে ছাত্র বা স্টুডেন্ট বলে দাবি করেন, অথচ এই বয়সেই তিনি নিজের ঝুলিতে 2টি জাতীয় পুরস্কার তুলে নিয়েছিলেন। কঙ্গনা আরও লেখেন যে এমপি হওয়ার পর তার কাজের পাহাড় প্রমাণ চাপ নিয়ে যে সমালোচনা হয়েছিল তা আসলে তার বহুমুখী প্রতিভার কারণে।
উল্টো দিকে সৌরভকে বেকার ও নিষ্কর্মা আখ্যা দিয়ে কঙ্গনা বলেন যে নিজের জীবনে কোনো কাজের দক্ষতা না থাকা ব্যক্তিরা সারাক্ষণ হাই ডিমান্ডে থাকা একজন মানুষের কাজের চাপ কোনোদিনও বুঝতে পারবে না। সব মিলিয়ে গ্ল্যামার দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মরণপ্যাঁচ এই দ্বৈরথ এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় চর্চার বিষয়। এদিকে এই রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার পারদ যখন তুলগে, ঠিক তখনই মহারাষ্ট্রের রাজনীতি থেকে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর খবর। ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মা অনিতা দীপকে একটি মারাঠি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার ছেলে যখন থেকে এই প্রতিবাদী রাজনৈতিক আন্দোলন শুরু করেছেন তখন থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল যে তিনি অবিলম্বে যেন বিজেপিতে যোগ দেন, নতুবা তার পরিবারকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। এই হুমকির ভিডিও সামনে আসার পরে আতঙ্কে পরিবারের লোকজন আত্মগোপন করতে বাধ্য হন। বাড়িতে বাবা ভগবান দীপকের রক্তচাপের সমস্যা থাকায় এবং অভিজিৎ বাইরে থাকায় মা ও বাবা দুজনেই কোঙ্কণ অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে প্রায় 16 দিন লুকিয়েছিলেন বলে জানান। উল্লেখ্য, এই অভিজিৎ দীপকে পরীক্ষার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দিল্লিতে দীর্ঘ 34 দিনের আন্দোলন চালিয়েছিলেন, যা শেষ পর্যন্ত কেন্দ্রীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয়। মধ্যপ্রদেশের কৃষি জমি থেকে শুরু করে জেনজিদের ডিজিটাল প্ল্যাটফর্ম আর বিহারের নির্বাচনী ময়দান, সব জায়গাতেই একটা পরিবর্তনের হাওয়া। পুরনো সমীকরণকে এবার সত্যি ভাঙতে চলেছে। প্রশান্ত কিশোরের মতো নেপথ্য কারিগরদের সরাসরি ময়দানে আসা, অভিজিৎ দীপকের মতো তরুণদের হার না মানা লড়াই, আর শিবরাজ সিং চৌহানের মতো নেতাদের দলের ভিতরের চাপ, সব মিলিয়ে ভারতীয় রাজনীতির এই টান টান থ্রিলার এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।